এমন একটি গ্রাম যেখানে কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে বলি চড়ানো হয়, না হলে সেই কন্যার গর্ভেই জন্ম নেবে ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষসের জন্ম আটকাতে যুগ যুগ ধরে চলে আসছে এই নৃশংস রীতি। অবশেষে একজন মা নিজের সন্তানকে বাঁচাতে রাক্ষসের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত কি রাক্ষসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব হবে, নাকি এভাবেই চলতে থাকবে নরবলির নৃশংসতা? জানতে হলে আসুন শুনে আসি মিথোলজিক্যাল হরর মুভি মায়ের এক্সপ্লেনেশন। পশ্চিম বাংলার চন্দ্রপুর গ্রামের এক জমিদার বাড়িতে বেশ ঘটা করে কালী পুজো হচ্ছিল। একই সময় জমিদারের স্ত্রীর ডেলিভারি পেইনও উঠেছিল, তাই একদিকে সবাই পুজো নিয়ে ব্যস্ত ছিল, অন্যদিকে জমিদারের স্ত্রীর বাচ্চা ডেলিভারি হচ্ছিল। সৌভাগ্যবশত প্রথমে তার একটা ছেলে সন্তান হয়। প্রথমে কথাটা বললাম কারণ মহিলার পেটে যমজ সন্তান ছিল। প্রথম বাচ্চাটির সফল ডেলিভারির পরে দ্বিতীয় বাচ্চাটাকে ডেলিভারির চেষ্টা করা হচ্ছিল। এদিকে পুজোতে পুরোহিতের দায়িত্ব পালন করছিল একটা মেয়ে। এই নিয়ে গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে জয়দেব এবং তার বন্ধুরা বেশ আপসেট ছিল, কিন্তু তাদের কিছু করারও নেই, কারণ এই গ্রামে একটা নিয়ম আছে। দেবী কালী গ্রামের কাউকে স্বপ্নে দেখা দিলে পুজোর আয়োজন করতে হবে এবং যার স্বপ্নে দেখা দেবে সেই পুরোহিতের দায়িত্ব পালন করবে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো জমিদার বাড়ির এই মন্দিরটা সবসময় বন্ধ থাকে, শুধুমাত্র তখনই খোলা হয় যখন দেবী কালী কাউকে স্বপ্নে দেখা দেয়। যাই হোক, জমিদারের ছেলে হবার কথা শুনে সবাই আনন্দে মেতে ওঠে, কিন্তু একটু পরেই যখন দেখা যায় তার অন্য যমজ সন্তানটি একটা মেয়ে, তখনই সবার মুখটা মলিন হয়ে যায়। আসলে এই গ্রামে একটা অভিশপ্ত রাক্ষস আছে, যেটা একটা গাছের ভেতরে অনেকটা বন্দি দশায় আছে। যখনই এই জমিদার পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়, রাক্ষসের শক্তি গাছের শেকড়ের মাধ্যমে আগ্রাসী হয়ে গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। আজকেও কন্যা সন্তানের জন্মের পরে একই ব্যাপার ঘটছিল। জমিদার স্ত্রীর ঘরে গিয়ে ছেলে সন্তানের নাম রাখে শুভঙ্কর, আর মেয়ে সন্তানটাকে বলি চড়ানোর নির্দেশ দেয়। মানে এই পরিবারে কন্যা সন্তান জন্মানো মাত্রই তাকে হত্যা করা হয়। তো জমিদারের স্ত্রী কান্নাকাটি এবং অনেক অনুনয় বিনয় করে বাচ্চাটার জীবন ভিক্ষা চায়, কিন্তু সদ্য সন্তান জন্ম দেওয়া একজন মায়ের আবেগকে কেউই গুরুত্ব দেয় না। পুরোহিত মহিলাটা বাচ্চাটাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে একটা অদ্ভুত জায়গায় যায়। এরপরে বাচ্চাটাকে বলি চড়ানোর পাথরের উপরে রাখে। গ্রামের অন্যরাও সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে বাচ্চাটাকে এক কোপে দ্বিখণ্ডিত করে বলি সম্পন্ন করা হয়। বাচ্চাটার রক্ত মাটি স্পর্শ করতেই রাক্ষসের আগ্রাসন থেমে যায় এবং সেটা শান্ত হয়ে যায়। এই নির্মম ঘটনার পরে কেটে যায় 40 বছর। জমিদারের ছেলে শুভঙ্কর এখন কলকাতা শহরে স্ত্রী আম্বিকা এবং মেয়ে শ্বেতাকে নিয়ে সেটেলড। চন্দ্রপুর থেকে সে অনেক বছর আগেই এখানে চলে এসেছে। আম্বিকা স্কুল শিক্ষিকার চাকরি করে। মিথোলজির ক্লাসের জন্য সে বাচ্চাদের একটা আর্ট গ্যালারিতে নিয়ে যায়। সেখানে দেবী কালীর একটা চিত্রের ব্যাপারে সে আলোচনা করছিল। তখন দেবীর পাশে একটা রাক্ষসকে দেখে একজন স্টুডেন্ট তার ব্যাপারে জিজ্ঞেস করলে আম্বিকা জানায় এই রাক্ষসের নাম রক্তবীজ। সে একবার বর পেয়েছিল, তার রক্তের যতগুলো ফোঁটা মাটিতে পড়বে প্রতিটা ফোঁটা থেকে একটা করে রাক্ষস জন্মাবে। এই বরের কারণে সে এতটাই শক্তিশালী হয়ে যায় যে সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে স্বর্গের দখল নিয়ে নেয়। তখন সব দেবতারা দেবী পার্বতীর কাছে গিয়ে তাদের বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। তাই দেবী পার্বতী রক্তবীজের সাথে লড়াই করার জন্য কালীর রূপ ধারণ করে এবং রক্তবীজকে পরাজিত করে। আর যেহেতু রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে রাক্ষসের জন্ম হয়, তাই তার রক্ত মাটিতে পড়ার আগেই দেবী কালী সেগুলো নিজের জিহ্বা দিয়ে চেটে নেয়। আর এভাবেই দেবী কালী রক্তবীজকে বধ করে। তো ক্লাস শেষ করে আম্বিকা বাচ্চাদের ছুটি দিয়ে দেয়। এ সময় সেখানে শুভঙ্কর আসে তাকে রিসিভ করার জন্য। তাদের 12 বছর বয়সী মেয়ে শ্বেতাও একই ক্লাসে পড়তো। একটু আগে সেও আম্বিকার লেকচার শুনেছে। ক্লাস শেষে শ্বেতা আর্ট গ্যালারিতে থাকা কিছু ফটো তুলে নেয়। এর মধ্যে সে একটা গাছের ফটো তোলে, যদিও সে জানে না এই গাছের সাথে এখানে কি কানেকশন আছে। যাই হোক, শুভঙ্কর আম্বিকা এবং শ্বেতাকে নিয়ে লাঞ্চ করতে যায়। খাবার সময় শ্বেতা জেদ ধরে, সে চন্দ্রপুরে যেতে চায়। আগেও সে অনেকবার সেখানে যেতে চেয়েছে, কিন্তু শুভঙ্কর তাকে নিয়ে যেতে রাজি হয়নি। প্রতিবারের মতো এবারও শুভঙ্কর শ্বেতার অনুরোধ নাকচ করে দেয়। বাড়ি ফিরে শুভঙ্কর আম্বিকাকে বলে তারা কেন শ্বেতাকে চন্দ্রপুরে নিয়ে যেতে চায় না, এই সত্যিটা এবার তাকে জানিয়ে দেওয়া উচিত। তবে আম্বিকা বলে শ্বেতা এখনো অনেক ছোট, আর একটু বড় হলে তখন জানালেই হবে। দর্শক, শ্বেতা না জানলেও আপনারা তো জানেনই, শ্বেতা যেহেতু শুভঙ্করের মেয়ে তাই সেও জমিদারের বংশধর, আর জমিদারের বংশে মেয়ে জন্মালেই তাকে মেরে ফেলা হয়। এই জন্য শুভঙ্কর শ্বেতার জন্মের কথা
গ্রামের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। সবাই জানে শুভঙ্করের একটা ছেলে হয়েছে, এমনকি জমিদারও এই ব্যাপারে কিছুই জানে না। যাই হোক, শুভঙ্কর আর আম্বিকা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন গ্রাম থেকে বিকাশ নামের একজন তাকে ফোন দিয়ে জানায় তার বাবা অর্থাৎ জমিদার মারা গেছে। তার সৎকারের জন্য শুভঙ্করকে গ্রামে যাওয়া লাগবে। শুভঙ্কর শ্বেতাকে কিছু না জানিয়েই আম্বিকার কাছ থেকে বিদায় নিয়ে সেই রাতেই চন্দ্রপুর চলে যায়। জমিদারের সৎকার শেষ হলে জয়দেব তাকে সান্ত্বনা দিতে আসে। জয়দেব এখন গ্রামের পঞ্চায়েত প্রধান, বলা চলে পুরো গ্রামের শাসন ব্যবস্থা তার হাতের মুঠোয়। তো শুভঙ্কর জয়দেবকে বলে সে এই প্রাসাদটা বিক্রি করে দিতে চায়, তাই জয়দেব যেন ভালো ক্রেতা খুঁজে দেয়। যেহেতু শুভঙ্কর কলকাতায় সেটেল হয়ে গেছে, তাই তার গ্রামে ফিরে আসার ইচ্ছে নেই। জয়দেব বোঝানোর চেষ্টা করে বলে প্রাসাদটা বিক্রির আগে একবার ভেবে দেখ, স্ত্রী মেয়েকে এনে এখানে কিছুদিন থেকে তারপরে সিদ্ধান্ত নেই। শুভঙ্কর চমকে উঠে বলে তার কোনো মেয়ে নেই। জয়দেব বলে আমার কাছে মিথ্যা বলার প্রয়োজন নেই, এই গ্রামে শুধুমাত্র আমি জানি তোর ছেলে না বরং মেয়ে হয়েছিল। চিন্তা করিস না, তোরা গ্রামে এলে আমি সবাইকে সামলে নেব। তো কথাবার্তা শেষ করে শুভঙ্কর এই রাতের বেলাতেই কলকাতা যাবার সিদ্ধান্ত নেয়। সে আম্বিকাকে ফোন করে ফিরে আসার কথাটা জানিয়ে দেয়। এরপর শুভঙ্কর যখন বাবার অস্থি নিয়ে বের হচ্ছিল, তখন একটা শেকড়ের সাথে পা বেঁধে আছাড় খেয়ে পড়ে যায়। অবশ্য এতে তার তেমন চোট লাগে না। এদিকে শ্বেতা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার ট্যাবে গান বেজে ওঠে। আম্বিকা গানটা বন্ধ করার সময়ে গতদিন শ্বেতার আর্ট গ্যালারিতে তোলা গাছের ফটোটা দেখতে পায়। তবে এটা হুবহু সেই ফটোটা না, বরং এটা শুধুমাত্র ওই গাছের স্কেচ। গাছের স্কেচটা দেখে সে বেশ চমকে যায়। সাথে সাথে সে ফটোটা শুভঙ্করকে পাঠিয়ে দেয়। শুভঙ্কর এই সময় গাড়ি নিয়ে জঙ্গলের পথ ধরে এগোচ্ছিল। ফটোটা দেখে সেও চমকে ওঠে এবং ঘাবড়ে গিয়ে আম্বিকাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে শ্বেতা এই স্কেচটা কিভাবে পেল। তবে নেটওয়ার্ক ঝামেলার কারণে কেউ কারো কথা শুনতে পায় না। শুভঙ্কর ফোন রেখে টেনশনে একটা সিগারেট ধরায়। এই সময় চন্দ্রপুরের সেই রাক্ষস গাছটা জেগে ওঠে এবং তার শেকড় দিয়ে শুভঙ্কর সহ পুরো গাড়িটাকে জড়িয়ে ধরে। আর সিগারেটের আগুনের মাধ্যমে শুভঙ্করকে জড়ানো শেকড়ে আগুন ধরে গিয়ে সে আগুনে পুড়ে মারা যায়। পুলিশ রিপোর্টে এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখানো হয়, তাই আম্বিকাও জানতে পারে না শুভঙ্করের মৃত্যুর অ্যাকচুয়াল কারণ কি। শ্রাদ্ধের দিনে জয়দেব শুভঙ্করের কলকাতার বাড়িতে আসে এবং শ্বেতার মাথায় হাত দিয়ে তাকে আশীর্বাদ করে যায়। এরপরে মাস 3 কেটে যায়। আম্বিকা মুভ অন করার চেষ্টা করছিল, কিন্তু প্রায় রাতেই সে দুঃস্বপ্নে শুভঙ্করকে দেখতে পায়। স্বপ্ন দেখে মনে হয় শুভঙ্কর কোনো অপঘাতে মরেছে। যাই হোক, একদিন সকালে আম্বিকার কাছে জয়দেবের ফোন আসে। জয়দেব জানায় শুভঙ্কর তাকে প্রাসাদটা বিক্রির জন্য বলেছিল। সে ভালো একজন ক্লায়েন্ট পেয়েছে, সে অনেক ভালো দামও দেবে। তাই আম্বিকা যেন চন্দ্রপুরে এসে কাগজপত্র চেক করে নেয়। আম্বিকার চন্দ্রপুরে যাবার ইচ্ছে ছিল না, তাই সে জয়দেবকে বলে এসব আপনি সামলে নেন। প্রাসাদ বিক্রি হয়ে গেলে আপনি যত ইচ্ছা কমিশনের টাকা রেখে বাকি টাকা আমাকে পাঠিয়ে দিন। আম্বিকার কথায় জয়দেব একটু মর্মাহত হয়। সে বলে তার কমিশনের প্রয়োজন নেই। শুভঙ্করের লাস্ট উইশ ছিল এই প্রাসাদটা বিক্রি করা। জয়দেব সেই ইচ্ছেটাই পূরণ করার চেষ্টা করছে। তো এবার অনিচ্ছা সত্ত্বেও আম্বিকা চন্দ্রপুরে যেতে রাজি হয়। চন্দ্রপুরের নাম শুনে শ্বেতাও সেখানে যাবার জেদ ধরে। আম্বিকা শ্বেতাকে ওখানে নিয়ে যেতে চাইছিল না। জমিদার পরিবারের একটা মেয়ে সন্তান বেঁচে আছে, এটা জানাজানি হলে গ্রামের মানুষেরা সমস্যা করতে পারে। কিন্তু শ্বেতা তার জেদে অনড়। সে বলে বাবাও একা গিয়েছিল, কিন্তু সে ফিরে আসেনি। বাই চান্স আম্বিকাও যদি একা গিয়ে আর ফিরে না আসে, তখন সে কার কাছে যাবে? এটা শুনে আম্বিকা ইমোশনাল হয়ে যায় এবং শ্বেতাকে চন্দ্রপুরে নিয়ে যেতে রাজি হয়। তো চন্দ্রপুরে এসে প্রাসাদে ঢোকার সময়ে আম্বিকার হ্যালুসিনেশন হয়। প্রাসাদের একটা জানালায় দাঁড়িয়ে শুভঙ্কর তাকে হাত নাড়াচ্ছে, এই জন্য তার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সময় তার গাড়ির সামনে একটা মেয়ে এসে যায়। যদিও আম্বিকা ঠিক সময়ে ব্রেক চাপায়, মেয়েটা বেঁচে যায়। আম্বিকা দ্রুত গাড়ি থেকে নেমে দেখে মেয়েটা ঠিক আছে কিনা। এ সময় মেয়েটার বাবা মাও সেখানে ছুটে আসে। তারা নিজেদের পরিচয় দেয়। ছেলেটা বিকাশ, তার স্ত্রীর নাম নন্দিনী এবং মেয়েটার নাম দীপিকা। এরা এই প্রাসাদেই কাজকর্ম করে। দীপিকা শ্বেতার সমবয়সী ছিল, তাই আম্বিকা দীপিকার সাথে শ্বেতার পরিচয় করিয়ে দেয় এবং দুজনের মাঝে বেশ ভাব জমে ওঠে। তবে শ্বেতাকে দেখার পর থেকে নন্দিনীর মুড অফ হয়ে যায়। তারা তো এতদিন জানতো না শুভঙ্করের সন্তান একজন মেয়ে। যাই হোক, আম্বিকা প্রাসাদের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিল। তখন তার মন্দিরের দিকে নজর যায়। সে বিকাশকে জিজ্ঞেস করে মন্দিরটা বন্ধ কেন? বিকাশ জানায় গত 40 বছর ধরে মন্দিরটা বন্ধ হয়ে আছে। এখানকার ঐতিহ্য হলো দেবী কালী যদি কাউকে স্বপ্নে দেখা দেয়, তবেই এই মন্দিরের দরজা খোলা হয় এবং কালী পুজোতে স্বপ্ন দেখা মানুষটা পুরোহিতের দায়িত্ব পালন করে।
কিন্তু গত 40 বছরে কেউ দেবী কালীকে স্বপ্নে দেখেনি বলে এটা বন্ধ পড়ে আছে। আম্বিকা জিজ্ঞেস করে বিকাশ এখানে কত বছর ধরে কাজ করছে। বিকাশ জানায় সে এখানে কয়েক বছর ধরে আছে, তবে তার বাবা এখানে 50 বছর ধরে কাজ করছে। কিন্তু মানুষটা এখন অসুস্থ, তার মাথায় সমস্যা এবং কথাও বলতে পারে না। আম্বিকা বিকাশের বাবার সাথে দেখা করে এবং এত বছর এই পরিবারের সেবা দেওয়ায় ধন্যবাদ জানায়। সে শ্বেতার সাথেও লোকটার পরিচয় করিয়ে দেয়। তখন লোকটা কোনো রিয়াক্ট করে না, কিন্তু বেশ কিছুক্ষণ পরে আম্বিকা শ্বেতা ডিনার শেষ করে বসেছিল। তখন লোকটা ছুটে এসে আতঙ্কিত হয়ে বলে সর্বনাশ হয়ে যাবে, এই অভিশাপের হাত থেকে কেউ বাঁচবে না। লোকটার পাগলামি দেখে দুজনেই ভয় পেয়ে যায়। বিকাশ দ্রুত তার বাবাকে সরিয়ে নিয়ে যায়। সে আম্বিকার কাছে ক্ষমা চেয়ে বলে তার বাবা দীর্ঘদিন ধরে কথা বলে না, কিন্তু বিস্ময়করভাবে আজ তিনি কিভাবে কথা বললেন এটা সে বুঝতে পারছে না। আম্বিকা ব্যাপারটার প্রতি তেমন গুরুত্ব না দিয়ে শ্বেতাকে নিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে জয়দেব প্রাসাদ বিক্রির জন্য একজন ব্রোকারকে ধরে আনে। আম্বিকা ব্রোকারের সাথে দামাদামি করতে গেলে ব্রোকার নানান তালবাহানা শুরু করে দেয়। তাই জয়দেব রাগ করে ব্রোকারকে তাড়িয়ে দেয় এবং আম্বিকাকে ভরসা দিয়ে বলে আমি এই গ্রামের পঞ্চায়েত প্রধান, আমি শীঘ্রই আরো ভালো পার্টি খুঁজে নিয়ে আসব। আম্বিকা খেয়াল করে প্রাসাদের দরজার বাইরে গ্রামের অনেক মানুষ উকিঝুঁকি দিচ্ছে। সে এই ব্যাপারে জয়দেবকে জিজ্ঞেস করলে জয়দেব কথা এড়িয়ে বলে ওরা প্রথমবার শুভঙ্করের ফ্যামিলিকে দেখছে, এজন্য হয়তো এত কৌতূহল। জয়দেব লোকগুলোকে তাড়িয়ে দিতে বেরিয়ে যায়। এদিকে শ্বেতা আর দীপিকা খেলছিল। শ্বেতা তার আঁকা স্কেচগুলো দীপিকাকে দেখাচ্ছিল। এ সময় তারা গাছের স্কেচটা দেখতে পায়। এটা দেখে দুজনেই অবাক হয়ে যায়। শ্বেতা এটা ভেবে অবাক হয় যে সে স্কেচটা আঁকেনি, তাহলে এটা তার গ্যালারিতে কিভাবে এলো। আর দীপিকা অবাক হচ্ছিল তাদের গ্রামের রাক্ষস গাছের স্কেচ শ্বেতা কিভাবে পেল। দীপিকা শ্বেতাকে জানায় এই গাছটা তাদের গ্রামেই আছে। গাছটাকে তারা সবাই ভয় পায় কারণ ওই গাছে রাক্ষস আছে। শ্বেতা এসব রাক্ষস কক্ষসে বিশ্বাস করত না, উপরন্তু সে কৌতূহলী হয়ে গাছটা দেখতে যেতে চায়। দীপিকা প্রথমে সেখানে যেতে রাজি হয় না, তবে শ্বেতা জোরাজুরি করায় সে ওখানে যেতে রাজি হয়। ওরা দুজনে চুপি চুপি বেরিয়ে প্রাসাদের পেছনের দিকে চলে যায়। দূর থেকে দীপিকা গাছটা দেখিয়ে দিলে শ্বেতা এগিয়ে যায় এবং দেখে গাছের কাছে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বেড়ার সাথে অনেক তাবিজ টাবিজ ঝুলানো আছে। সে গাছটাও দেখতে পায় যেটা হুবহু স্কেচের সাথে মিলে যাচ্ছে। এ সময় সেখানে আম্বিকা চলে আসে এবং শ্বেতাকে ধমক দিয়ে বলে সে যেন তাকে না জানিয়ে আর কোথাও না যায়। আম্বিকার কাছেও জায়গাটা খুব অদ্ভুত এবং গা ছমছমে লাগছিল, তবে সে জানতো না তার আশেপাশে একটা জীবন্ত অদ্ভুত জীব তাকে ফলো করছে। একটু পরে তারা যখন ফিরে যাচ্ছিল তখন নন্দিনী ছুটে আসে আর সেখানে আসার জন্য দীপিকাকে বকাঝকা করে। সে দীপিকাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। তখন দীপিকা বলে তার পেটে যন্ত্রণা হচ্ছে। আম্বিকা নন্দিনীকে থামিয়ে বলে তোমার মেয়ে বড় হয়ে গেছে। নন্দিনী দীপিকার ড্রেস চেক করে দেখে সামান্য রক্ত লেগে আছে, অর্থাৎ দীপিকার প্রথমবার পিরিয়ড শুরু হয়েছে। এটা দেখে নন্দিনী আরো বেশি ঘাবড়ে যায়। সে দ্রুত দীপিকাকে বাড়ি নিয়ে যায় এবং ধূপ দিয়ে মন্ত্রতন্ত্র পড়ে একটা ঘরে বন্ধ করে রাখে। পাশাপাশি নির্দেশ দেয় সে ফিরে না আসা পর্যন্ত দীপিকা যেন এক ধাপও কোথাও না যায়। কিন্তু রাতেই একটা অঘটন ঘটে যায়। রাক্ষস গাছটা দীপিকার জানালার সামনে এসে দাঁড়ায়। এরপরে শেকড় ছড়িয়ে জানালার গ্রিল বাঁকিয়ে দিয়ে পুরো ঘর শেকড়ে ভরে যায় এবং দীপিকাকে সে তুলে নিয়ে যায়। একটু পরে নন্দিনী এসে মেয়েকে না পেয়ে চিৎকার করতে শুরু করে। নন্দিনী আর বিকাশ দুজনেই বুঝে যায় এটা রাক্ষসের কাজ। চিৎকার শুনে আম্বিকা আর শ্বেতা বাইরে বেরিয়ে এলে নন্দিনী সব দোষ শ্বেতার ওপরে চাপিয়ে দেয়। শ্বেতা দীপিকাকে ওই অভিশপ্ত গাছের কাছে নিয়ে না গেলে এরকম ঘটতো না। আম্বিকা দীপিকাকে উদ্ধারের জন্য জয়দেবকে ফোন দিলে জয়দেব লোকাল থানার ইন্সপেক্টরকে নিয়ে হাজির হয়। ইন্সপেক্টর ঘর চেক করে অপহরণকারী কোনো ট্রেস পায় না। ততক্ষণে গ্রামের লোকেরাও সেখানে চলে এসেছিল। তারা সবাই দাবি করে রাক্ষস দীপিকাকে তুলে নিয়ে গেছে। আর দীপিকাই যে প্রথম নিখোঁজ হলো সেটা কিন্তু না। প্রথম পিরিয়ডের সময়ে এখানকার সব মেয়ে নিখোঁজ হয়ে যায়। এটা শুনে ইন্সপেক্টর রেগে গিয়ে বলে তাহলে থানায় এতদিন রিপোর্ট করা হয়নি কেন? জয়দেব বলে তারা কিসের ভিত্তিতে রিপোর্ট করবে? মেয়েরা গায়েব হয়ে যাবার 4-5 দিনের ভেতরেই আবার ফিরে আসে। তবে ফিরে আসার পরে তাদের আর কিছুই মনে থাকে না, এই জন্য তারা পুলিশে রিপোর্ট করে না। গত 3 মাস ধরেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। জয়দেব বলে দীপিকাও একইভাবে ফিরে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু গ্রামের লোকেরা শ্বেতার ওপরে দোষারোপ করতে থাকে। তাদের ধারণা
জমিদার পরিবারের অভিশাপের কারণেই রাক্ষসটা তাদের বিরক্ত করছে। এবার আম্বিকা বেশ রেগে যায়। সে সবাইকে ঝাড়ি মেরে বলে, আপনারা নিজেদের মেয়েদের খেয়াল রাখতে পারেন না, অথচ আমার মেয়েকে দোষারোপ করছেন। শ্বেতা আর দীপিকার মধ্যে কোনো পার্থক্য নেই, ওরা দুজনেই আমার মেয়ের মতো। তাই আমি দীপিকাকে জঙ্গলে খুঁজতে যাব, কেউ চাইলে আমার সাথে আসতে পারেন। জয়দেব আম্বিকাকে বোঝানোর চেষ্টা করে জঙ্গল খুব ডেঞ্জারাস জায়গা, ওখানে কেউ গেলে আর ফিরে আসে না। তবুও আম্বিকা জেদ ধরে ইন্সপেক্টরকে নিয়ে জঙ্গলের রাক্ষস গাছটার কাছে খুঁজতে চলে যায়। পুরো জায়গাটা গাছের শেকড় আর ঝুড়িতে জড়িয়েছিল। আম্বিকা দীপিকার নাম ধরে ডেকে ডেকে তাকে খুঁজতে শুরু করে। হঠাৎ তার খেয়াল হয় সে একটা গাছের আড়ালে দীপিকাকে দেখতে পাচ্ছে, কিন্তু কাছে যেতেই দেখা যায় সেখানে কেউ নেই। এ সময় আম্বিকা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে, কিন্তু কাউকে সে দেখতে পায় না। তবে সে কাউকে দেখতে না পেলেও সেখানে থাকা অশরীরী আত্মাগুলো তাকে ঠিকই দেখতে পাচ্ছিল। ইন্সপেক্টরও বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায়, তাই সে বুঝতে পারে এখানে কোনো গড়বড় আছে। এই জন্য সে আম্বিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আম্বিকা বাড়ি ফিরলে তাকে দেখে শ্বেতা একটু নিশ্চিন্ত হয়। সে মাকে জিজ্ঞেস করে দীপিকার নিখোঁজ হবার জন্য সবাই কেন তাকে দায়ী করছে, আর তাছাড়া এখানে কি রহস্য লুকিয়ে আছে যার কারণে তারা শ্বেতাকে এখানে আনতে চাইতো না। আম্বিকা এবার আর মেয়ের কাছে কিছু গোপন রাখে না। সে জানায় দেবী কালী এবং রক্তবীজের লড়াইয়ে দেবী রক্তবীজকে মেরে ফেলে ঠিকই, কিন্তু রক্তবীজের এক ফোঁটা রক্ত পৃথিবীতে এসে পড়ে, আর সেই জায়গাটা হলো চন্দ্রপুর। রাক্ষসটা এখানে গাছের রূপে জন্মায়, যার কারণে সে পরিপূর্ণ শক্তি পাচ্ছিল না। পূর্ণ শক্তি পেতে তার কোনো মানুষের গর্ভে জন্ম নেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য সে এই গ্রামের মেয়েদের গর্ভে নিজের বীজ ঢুকিয়ে দিত, কিন্তু তারা কেউই রাক্ষসের মনের আশা পূরণ করতে পারে না। ফলে তার অত্যাচার ক্রমাগত বেড়েই যাচ্ছিল। এই জন্য দেবী কালীর এক ভক্ত দেবীর কাছে শক্তি চায়, যাতে সে রাক্ষসটাকে ধ্বংস করতে পারে। দেবী প্রসন্ন হলে দেবীর এক ফোঁটা রক্ত ওই ভক্তের চোখে এসে পড়ে এবং সে দেবীর শক্তি পেয়ে যায়। এরপরে সে যখন রাক্ষস গাছটার কাছে যায় তখন দেখা যায় গাছে আগুন ধরে গেছে এবং রাক্ষসটাও আর সেখানে নেই। সবাই ভাবে রাক্ষসটা হয়তো পালিয়ে গেছে অথবা ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাক্ষসটা আসলে সেখানেই সুপ্ত অবস্থায় লুকিয়েছিল আর অপেক্ষা করছিল। তার অপেক্ষা শেষ হয় যখন দেবীর ভক্তের একটা কন্যা সন্তান হয় এবং তার বয়স 12 বছর হয়ে যায়। যেহেতু দেবীর ভক্তের মধ্যে দেবীর শক্তি ছিল, তাই তার শক্তির অংশ তার মেয়ের মধ্যেও চলে গিয়েছিল, যার কারণে এই মেয়েটি রাক্ষসের বীজ নিজের গর্ভে ধারণ করতে সক্ষম ছিল। তাই রাক্ষসটা আবারও সুপ্ত অবস্থা থেকে বেরিয়ে আসে এবং ভক্তের মেয়ের গর্ভে নিজের বীজ ঢেলে দেয়। ভক্ত যখন ব্যাপারটা জানতে পারে সে প্রচণ্ড দ্বিধার মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত সবাইকে বাঁচাতে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে নিজের মেয়েকেই বলি চড়িয়ে দেয় যাতে রাক্ষসটার জন্ম নিতে না পারে। আর দুঃখজনকভাবে সেই ভক্তের বংশধরই হলো শুভঙ্করেরা। এই জন্য জমিদার বাড়িতে যত মেয়ে জন্মাতো সবাইকে কালী পুজোর দিনে বলি চড়ানো হতো, যাতে রাক্ষসটা জন্মাতে না পারে। পরবর্তীতে শুভঙ্কর যখন কলকাতায় পড়াশোনা করতে আসে তখন তার আম্বিকার সাথে পরিচয় হয়। পরবর্তীতে তারা বিয়ে করে এখানেই সেটেল হয়ে যায়। এরপরে তাদের যখন সন্তান হয় দেখা যায় এটা একটা মেয়ে। এই জন্য শুভঙ্কর চন্দ্রপুরের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। সন্তান জন্মের পরে জমিদার হাসপাতালে বাচ্চাকে দেখতে এসেছিল, তবে সে পৌঁছানোর আগেই শুভঙ্কর শ্বেতাকে একটা ছেলে বাচ্চার সাথে বদলে দেয়। তাই জমিদার ভাবে তার নাতি হয়েছে, এই জন্য সে নিশ্চিন্ত হয়ে চলে যায়। তো এই ছিল শ্বেতার পূর্বপুরুষদের কাহিনী। শ্বেতা মাকে জিজ্ঞেস করে তাহলে কি রাক্ষস এবার তাকেও নিয়ে যাবে? আম্বিকা মেয়েকে ভরসা দিয়ে বলে যতক্ষণ আমি বেঁচে আছি কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। ভরসা পেয়ে শ্বেতা মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ইন্সপেক্টর জয়দেবকে নিয়ে সেই সব বাচ্চাদের কাছে যায় যারা নিখোঁজ হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে কিছুই জানা যায় না, কারণ তাদের ওই সময়ের কিছুই মনে ছিল না। শুধু একটা বাচ্চা জানায় সে একজন বয়স্ক বুড়িকে দেখতে পেয়েছিল। তারা ফিরে এসে আম্বিকাকে কথাগুলো জানায়। বুড়ির কথা উঠায় জয়দেব বলে ওই বুড়ির মাঝে স্পেশাল পাওয়ার আছে, সে তন্ত্রবিদ্যা জানত। এই জন্য অনেক বছর আগে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। জয়দেবের ধারণা ওই বুড়ি এই কাজগুলো করছে। কথাবার্তা শেষ করে আম্বিকা বাড়ি ফিরছিল, তখন সে বুড়িটাকে তার গাড়ির পাশে দেখে চমকে ওঠে। বুড়িটা তাকে আঙ্গুল ইশারা করে বাড়িতে ঢুকতে বলছিল, আবার এক মুহূর্তের ভেতরেই বুড়িটা গায়েব হয়ে যায়। আম্বিকা আতঙ্কিত হয়ে বাড়িতে ঢুকে শ্বেতাকে খুঁজতে থাকে। প্রথমে শ্বেতাকে ঘরে না পেয়ে সে অস্থির হয়ে ওঠে। এরপরে সে দেখে শ্বেতা বিকাশের বাবার কাছে বসে গল্প শুনছে। আম্বিকা শ্বেতাকে নিয়ে ঘরে ফিরছিল, তখন বিকাশের বাবা তাকে একটা প্যাপিরাস দেয়, যেটা শুভঙ্করের ফ্যামিলির অতি প্রাচীন কোনো ডকুমেন্ট। ঘরে ফিরে আম্বিকা প্যাপিরাসটা খুলে পড়তে শুরু করে।
সেখানে লেখা আছে, রাক্ষস যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখন মায়ের খর্ব হবে বরদান, মেয়েদের রক্তে তখন হবে সেই রাক্ষসের বলিদান। এইটুকু পড়া মাত্রই আম্বিকার হঠাৎ হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশনে সে শুভঙ্করকে দেখতে পায়। শুভঙ্কর তাকে এই কথাগুলো আবারও রিপিট করে। এরপরে শুভঙ্কর মিলিয়ে যায় এবং আম্বিকা তার জায়গায় দেবী কালীকে দেখতে পায়। তারপরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরের দিন সকালে আম্বিকা বিকাশকে ডেকে বলে সে গতরাতে দেবী কালীকে স্বপ্নে দেখেছে, অর্থাৎ এখন মন্দিরটা খোলার সময় হয়ে গেছে। আম্বিকা চাবি বের করে মন্দিরের দরজাটা খুলে দেয়। মন্দির খোলার পরে গ্রামের লোকেরা সবাই এসে পুজো দিতে শুরু করে। দীর্ঘ 40 বছর পরে তারা আবারও এই মন্দিরে পুজো দেবার সুযোগ পাচ্ছে। এই জন্য তারা আম্বিকার ওপরে খুবই সন্তুষ্ট হয়। সবাই দেবী কালীর নাম জপ করছিল। তখন সেখানে একা একাই দীপিকা ফিরে আসে। দীপিকাকে ফিরে আসতে দেখে সবাই খুব খুশি হয়। এরপরে আম্বিকা এবং ইন্সপেক্টর মিলে দীপিকা সহ সব গায়েব হওয়া বাচ্চাদের চেকআপের জন্য নিয়ে যায়। ডাক্তার জানায় এই বাচ্চাগুলোর সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়নি, আবার এরা প্রেগনেন্টও না, কিন্তু আশ্চর্যজনকভাবে এদের সবার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। ডাক্তার এই ব্যাপারটার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তো চেকআপ শেষ করে আম্বিকা বাড়ি ফিরে এসে দেখে শ্বেতার বেশ শরীর খারাপ, তার পেট ব্যথা হচ্ছে। আম্বিকা এটাকে স্বাভাবিক পেট ব্যথা ভেবে তাকে নিয়ে ঘুমিয়ে যায়। মাঝরাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন দীপিকা জেগে ওঠে। আসলে দীপিকা তখন নিজের হুঁশে ছিল না, সে রাক্ষসের শক্তির দ্বারা বশীভূত হয়েছিল। দীপিকা শুয়ে তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা তার দাদা খেয়াল করে এবং তাকে বাধা দেবার চেষ্টা করে। এই জন্য দীপিকা ভেতরে থাকা রাক্ষস রূপটা বেরিয়ে আসে এবং ঘাড় মোটকে তার দাদাকে মেরে ফেলে। এরপর সে আস্তে করে শ্বেতাকে ডেকে খেলার কথা বলে বাইরে নিয়ে যায়। বাইরে রাক্ষসের বসে থাকা বাকি মেয়েগুলো ছিল। তারা সবাই মিলে শ্বেতাকে নিয়ে যেতে থাকে। এদিকে আম্বিকার ততক্ষণে ঘুম ভেঙে যায়। তার চিৎকার শুনে বিকাশ এবং নন্দিনীও বেরিয়ে আসে। তখন তারা বিকাশের বাবার মৃতদেহটা পড়ে থাকতে দেখে। আম্বিকা দৌড়ে প্রাসাদের পেছনে চলে যায় এবং দেখতে পায় বাচ্চাগুলো শ্বেতাকে চুল ধরে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। আম্বিকা শ্বেতাকে বাঁচাতে গেলে সবাই তাকে বাধা দেয়। এই সময় সেখানে বুড়িটা চলে আসে এবং সে সবাইকে আটকে দিয়ে আম্বিকা এবং শ্বেতাকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। আম্বিকা শ্বেতাকে নিয়ে চলে যাবার সময় বুড়ি বলে পরের সিরিয়াল শ্বেতার, ওরা শ্বেতার বলি চড়িয়ে দেবে। বাড়ি ফিরে এসে শ্বেতা জানায় তার পিরিয়ড শুরু হয়েছে। আম্বিকা বুঝতে পারে এবার তার বিপদ হতে চলেছে, তাই সে এখান থেকে চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাতে শুরু করে। এ সময় সেখানে জয়দেব এসে বলে আগামীকাল কালী পুজো, নিয়ম অনুযায়ী আম্বিকাকে পুরোহিতের দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আম্বিকা তার কথায় গুরুত্ব না দিয়ে বলে আপনারা সবাই খারাপ, আপনারা পুজোর ছলে আমার মেয়েটাকে বলি দিতে চান। এই বলে আম্বিকা কারো কথা না শুনে শ্বেতাকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় তারা আটকা পড়ে যায়। রাক্ষসের বশীভূত যারা ছিল তারা সবাই আম্বিকার গাড়ির উপরে হামলা করে এবং গাড়িটা থামানোর জন্য ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে করা ব্রেক চাপলে সবগুলো ছিটকে পড়ে মরে যায়। আম্বিকা ভেবেছিল তারা বেঁচে গেছে, কিন্তু তখনই সে দীপিকা সহ গ্রামের সব বাচ্চাদের দেখতে পায়। ওরা চারিদিক থেকে গাড়িটা ঘিরে রেখেছিল। আম্বিকা গাড়ির এক্সিলেটরে চাপ দেয়, কিন্তু গাড়ি 1 ইঞ্চিও এগোয় না। আবারও সবাই মিলে তাদের ওপরে অ্যাটাক করে। আম্বিকার কাছ থেকে জোর করে ওরা শ্বেতাকে ছিনিয়ে নেয় এবং আম্বিকাকে ধাক্কা দিলে সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। সেন্সলেস হবার আগে আম্বিকা দেখতে পায় বাচ্চাদের পেছনে জয়দেব দাঁড়িয়ে আছে। বাচ্চারা শ্বেতাকে জয়দেবের হাতে তুলে দেয় এবং সে আম্বিকার চোখের সামনে দিয়েই শ্বেতাকে নিয়ে চলে যায়। এটা দেখে আম্বিকা বুঝতে পারে এসবের পেছনে তাহলে জয়দেবী জড়িত ছিল। এরপরই সে সেন্সলেস হয়ে যায়। এ সময় সেখানে আড়ালে বুড়িও দাঁড়িয়েছিল। সে আম্বিকাকে উদ্ধার করে নিজের কুটিরে নিয়ে যায়। আম্বিকা জ্ঞান ফিরে বুড়িকে দেখে রেগে যায় আর জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। বুড়ি তাকে শান্ত করে বলে আমি তোর শত্রু না, বরং আমি তোর মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিলাম। তোর মেয়েকে জয়দেব তুলে নিয়ে গেছে। এরপর বুড়ি জয়দেবের রহস্য ফাঁস করে দেয়। দর্শক, আপনাদের মনে আছে কিনা 40 বছর আগে জমিদারের বাড়িতে যখন যমজ সন্তান হয়েছিল তখন বাড়িতে পুজো চলছিল, আর ওই পুজোতে যে মহিলা পুরোহিত ছিল এই বুড়িটাই হলো সেই পুরোহিত। তো তারা শুভঙ্করের যমজ বোনকে বলি দেবার জন্য বিশেষ জায়গায় নিয়ে যায়, কিন্তু লাস্ট মুহূর্তে সে এই মাসুম বাচ্চাটাকে হত্যা করতে পারে না। তার মনে হয় দেবী কখনোই এতটা নিষ্ঠুর হতে পারে না। দেবী তার বাণীতে হয়তো অন্য কিছু বলেছে,
কিন্তু সবাই এটার ভিন্ন মানে বের করে মেয়েদের হত্যা করা শুরু করেছিল। বুড়ি সেই প্রথার বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু বুড়ি বাচ্চাটাকে না মারলেও জয়দেব এসে এক কোপে বাচ্চাটাকে মেরে ফেলে। সেই থেকে সে সবার চোখে হিরো হয়ে যায়, এমনকি গ্রামের প্রধানও হয়ে যায়। কিন্তু গ্রামের সবার কাছে ভালো সাজতে গিয়ে সে রাক্ষসের শত্রু হয়ে যায়। এই জন্য রাক্ষস এসে তার উপরে অ্যাটাক করে। তখন জয়দেব ক্ষমা চেয়ে রাক্ষসের সেবক হবার অনুরোধ জানায়। রাক্ষস তাকে সেবক বানিয়ে তার ভেতরে রাক্ষসের শক্তিও দিয়ে দেয়, আর একটা শর্ত দেয়। সেটা হলো জমিদারের পরিবারে নেক্সট যে কন্যা সন্তানটা জন্মাবে তার প্রথম পিরিয়ডের পরেই সে কন্যাকে রাক্ষসের কাছে নিয়ে আসতে হবে। এই জন্য জয়দেব গত 40 বছর ধরে শুভঙ্করের পরিবারের ওপরে নজর রাখছিল। শুয়ে তার 12 বছর বয়স হয়ে আসছিল, তাই জয়দেব তাকে চন্দ্রপুরে নিয়ে আসার প্ল্যান বানায়। প্রথমে সে জমিদারকে হত্যা করে, যাতে বাবার লাশ সৎকারের জন্য শুভঙ্কর মেয়েকে নিয়ে চন্দ্রপুরে আসে। কিন্তু শুভঙ্কর একা এসেছিল, তাই জয়দেব তাকেও মেরে ফেলে এবং প্রাসাদ বিক্রির টোপ দিয়ে আম্বিকার সুয়েতাকে গ্রামে নিয়ে আসে। আজ যেহেতু সুয়েতার পিরিয়ড শুরু হয়েছে, তাই রাক্ষসটা আজকেই সুয়েতার গর্ভে নিজের বীজ ঢেলে দেবে এবং বংশবৃদ্ধি করবে। সব শুনে আম্বিকা জঙ্গলে ছুটে যেতে চাইছিল, তবে বুড়ি তাকে সতর্ক করে দিয়ে বলে ওই রাক্ষসের সাথে কোনো মানুষই পারবে না, ওর সাথে লড়াই করতে হলে দেবী কালীর আশীর্বাদ প্রয়োজন। এই জন্য সে সবার আগে আম্বিকাকে দেবী কালীর পুজো কমপ্লিট করার পরামর্শ দেয়। এদিকে ইন্সপেক্টর জানতে পারে গ্রামের মেয়েগুলো আবারও গায়েব হয়ে গেছে। পাশাপাশি সুয়েতা, আম্বিকা এবং জয়দেবকেও পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টরের জয়দেবের ওপরে সন্দেহ হয়, তাই সে জঙ্গলে খুঁজতে চলে যায় এবং সেখানে জয়দেবকে পেয়ে যায়। জয়দেব ইন্সপেক্টরকে নিজের পরিচয়টা দেয় এবং জঙ্গলে আসা বাকি পুলিশদের মেরে ফেলে। তখন জয়দেব তার রাক্ষস রূপে আসে এবং ইন্সপেক্টরকেও মেরে ফেলে। অন্যদিকে আম্বিকা গ্রামের সবাইকে নিয়ে পুজো শুরু করে। আম্বিকার ভক্তি দেখে দেবী কালী মূর্তির ভেতরে জেগে ওঠে এবং আম্বিকার কপালে তিলক দিয়ে আশীর্বাদ করে। দেবীর আশীর্বাদ পেয়ে আম্বিকা দেবীর খর্বটা নিয়ে রাক্ষস বধ করতে জঙ্গলে চলে যায়। রাক্ষসের এরিয়ার ভেতরের দিকে ঢুকে সে দেখতে পায় সুয়েতা গাছের ঝুড়ির ভেতরে ঝুলছে। এ সময় সেখানে জয়দেবও গাছ থেকে নেমে আসে। আম্বিকা বলে সে নিজের মেয়েকে নিয়ে যেতে এসেছে, যদি জয়দেব বাধা হয়ে দাঁড়ায় তবে তারও একই দশা হবে যেটা রাক্ষস রক্তবীজের সাথে হয়েছিল। জয়দেব নিজে ফাইট করার বদলে বাচ্চাদেরকে দিয়ে আম্বিকার ওপরে অ্যাটাক করায়। সে জানতো দেবী কালী বা আম্বিকা কেউই বাচ্চাদের উপরে প্রহার করতে পারবে না। বাচ্চারা চারিদিক থেকে আম্বিকাকে আঘাত করতে থাকে। একটা বাচ্চা আম্বিকার উপরে চেপে বসে তার গলা টিপে ধরে। তখন নিজেকে বাঁচাতে আম্বিকা বাচ্চাটার কপালে হাত রাখে, আর তখনই বাচ্চাটার ওপর থেকে রাক্ষসের প্রভাব কেটে যেতে শুরু করে। একটু পরেই বাচ্চাটা রাক্ষসের বশীকরণ মুক্ত হয়ে সেন্সলেস হয়ে যায়। তখন সবগুলো বাচ্চা একসাথে আম্বিকার ওপরে ঝাঁপিয়ে পড়ে। বহু কষ্ট সহ্য করে আম্বিকা এক এক করে সব বাচ্চার কপাল ছুঁয়ে দেয়, আর কপাল ছোবার কারণে দেবীর আশীর্বাদে সবগুলো বাচ্চাই রাক্ষসের প্রভাবমুক্ত হয়ে যায়। এবার আম্বিকার জয়দেব মুখোমুখি হয়। জয়দেবের ভেতরে যেহেতু রাক্ষসের শক্তি ছিল, তাই নিজের শরীরের অঙ্গগুলোকে শেকড়ের মতো ইউজ করতে পারত। এছাড়া সে সমস্ত গাছের শেকড়ও নিয়ন্ত্রণ করতে পারত। তাই আম্বিকা জয়দেবের কাছে পৌঁছাতেই পারছিল না। সে যতবারই অ্যাটাক করতে যাচ্ছিল, জয়দেব শেকড়ের সাহায্যে তাকে দূরে ছুঁড়ে মারছিল। এক পর্যায়ে জয়দেব অসংখ্য শেকড় দিয়ে আম্বিকাকে বন্দি করে ফেলে এবং তার হাত পা ঘাড়ের প্রত্যেকটা হাড়ের জয়েন্ট ভেঙে মেরে ফেলে। এরপরে জয়দেব আবারও রাক্ষস রূপ ধারণ করে সুয়েতার গর্ভে রাক্ষসের বীজ ঢালতে শুরু করে। মৃত আম্বিকা যখন মাটিতে পড়েছিল, তখন তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। এতে এতদিন ধরে যেসব শিশুকে বলি দেওয়া হয়েছে তাদের আত্মা জেগে ওঠে এবং তাদের শক্তিগুলো আম্বিকা পেয়ে যায়। এছাড়া দেবীও আশীর্বাদ হিসেবে আম্বিকাকে নিজের একটা অংশ দেয়, ফলে আম্বিকা আবারও বেঁচে ওঠে। এবার সে রাক্ষস জয়দেবকে একটুও সুযোগ দেয় না, তাকে মেরে ধরাশয়ী করে এবং দেবীর খর্বটা ঢুকিয়ে দেয়। আম্বিকা বলে, তোর ভেতরে যদি রক্তবীজের অংশ থাকে তাহলে আমার ভেতরেও দেবীর অংশ আছে। এই বলে সে জয়দেবের হৃৎপিণ্ডটা বের করে ধ্বংস করে দেয়। সেই সাথে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। একটু পরে আম্বিকা সব বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসে। বাচ্চারা স্বাভাবিক হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যায়। আম্বিকা সেন্সলেস সুয়েতাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। বুড়ি এগিয়ে গিয়ে সুয়েতার পেটে হাত রেখে বলে, রাক্ষসটা সুয়েতার পেটে বীজ ঢেলে দিয়েছে। এবার সুয়েতার পেটে আবারও রাক্ষসটা জন্ম নেবে। তাই রাক্ষসটাকে পুরোপুরি ধ্বংস করতে হলে সুয়েতাকে বলি চড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আম্বিকা অবাক হয়ে বলে, দেবী একজন মেয়ের বলি কিভাবে চাইতে পারে? তবুও শেষ পর্যন্ত সবার ভালোর কথা চিন্তা করে আম্বিকা সুয়েতাকে বলি চড়ানোর পাথরের উপরে শুইয়ে দেয়।
বুড়ি প্যাপিরাসে থাকা সেই মন্ত্রটা জপতে থাকে আর আম্বিকা মেয়ের গলায় খর্ব চালানোর জন্য খর্বটা তুলে ধরে। এ সময় আম্বিকার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ে। সেই সাথে একটা চমৎকার হয়ে যায়। এতদিন ধরে যতগুলো বাচ্চাকে বলি দেওয়া হয়েছিল তাদের আত্মা এখানে বন্দী ছিল। আম্বিকার চোখের পবিত্র জলের স্পর্শে সবগুলো বাচ্চার আত্মা মুক্তি পেয়ে যায়। আম্বিকা চোখ বন্ধ করে খর্ব চালিয়ে দেয়। তবে শ্বেতার গলায় কোপ পড়ার আগেই বুড়ি তাকে থামিয়ে দেয়। সে ছুটে এসে শ্বেতার পেটে হাত দিয়ে দেখে তার পেটে আর রাক্ষসের বীজ নেই। এবার সে দেবী বন্দনায় মেতে ওঠে আর বলে দেবী তাদের বর হিসেবে এই খর্বটা দিয়েছিল। এটা রাক্ষসকে বধ করার জন্য দেওয়া হয়েছিল। পাশাপাশি দেবী তাদের ভক্তির পরীক্ষা নিতে চেয়েছিল। কিন্তু গ্রামের পুরুষেরা এর ভিন্ন মানে বের করে এতদিন ধরে দেবীর খর্ব দিয়েই নিরীহ বাচ্চাদের বলির নামে হত্যা করছিল। তবে প্যাপিরাসে যেমনটা লেখা ছিল, রাক্ষস যখন তার মহাপাপের মায়া ছড়াবে, মেয়েদের অশ্রু রক্ত হয়ে মাটিতে মিশে যাবে, তখনই মায়ের খর্ব হবে বরদান। মেয়েদের রক্তে তখন হবে সেই রাক্ষসের বলিদান। অর্থাৎ দেবী এই বাণীর মাধ্যমে বোঝাতে চাইছিল আসল রাক্ষস আমাদের মনের মধ্যে আছে। সেই রাক্ষসকে ধ্বংস করতে পারলে বাইরের রাক্ষসেরও ধ্বংস হয়ে যাবে। এতদিন গ্রামের পুরুষেরা দেবীরই বর দেওয়া খর্ব দিয়ে নৃশংসভাবে রাক্ষসের মতো বাচ্চাদের বলি চড়াত, যেটা ভুল ছিল। দেবী শুধু চেয়েছিল বলি চড়ানোর মুহূর্তে কারো চোখ দিয়ে এক ফোঁটা জল বের হোক। এই এক ফোঁটা জলই প্রমাণ করে দেবে সেই মানুষটার ভেতরের রাক্ষস ধ্বংস হয়ে গেছে। অবশেষে আম্বিকা দেবীর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সাথে দেবী রাক্ষসকেও ধ্বংস করে দিয়েছে। একটু পরে শ্বেতার জ্ঞান ফিরে আসে এবং আম্বিকা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অবশেষে তারা ভয়ঙ্কর রাক্ষসের কবল থেকে মুক্তি পেয়েছে। এই জন্য সবাই আনন্দে দেবীর নাম জপতে শুরু করে। কিন্তু দুনিয়ায় সবকিছুরই ব্যালেন্স প্রয়োজন। ভালো এবং মন্দের মাধ্যমেই দুনিয়াটা চলে। আর এই মন্দের একজন পূজারী এসে উপস্থিত হয় চন্দ্রপুরের জঙ্গলে। ততক্ষণে রাক্ষস গাছটা পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। বনরাজ নামের এক তান্ত্রিক সেখান থেকে এক মুঠো ছাই তুলে নেয় আর বলে এই দুনিয়ায় যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তাদের ভেতরের শয়তানও বেঁচে থাকবে। পরবর্তীতে এই বনরাজ শয়তানের হয়ে কি কি নৃশংস কর্মকাণ্ড ঘটায় সেই গল্পটিও আমাদের চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেটিও দেখে আসতে পারেন। যাই হোক, যদিও শয়তানের সাথে লড়াই করা কঠিন, কিন্তু মনে রাখতে হবে আমরা শয়তানের চেয়ে শক্তিশালী। আমরা যেই ধর্মেরই হই না কেন, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আমাদের যে কোনো রাক্ষস বা শয়তান থেকে রক্ষা করবে। এইটুকু বিশ্বাস যাদের আছে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।